আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে 10 মিনিট মনে হয় লেট হইলো। তো যাই হোক, একটু সমস্যা ছিল, এই কারণে লেট হয়েছে। আচ্ছা, যারা জয়েন করছেন একটু কমেন্ট করবেন আমাকে যে কথা শুনতেছেন কিনা, বোর্ড দেখতেছেন কিনা, একটু কমেন্ট করেন। আর পরিচয় কেউ থাকলে একটু মেনশন করে দেন, আমরা তাহলে দ্রুত শুরু করতে পারবো আর কি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু কমেন্ট করবেন যারা জয়েন করছেন যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা শুরু করে দিব আর কি। ক্যামেরা বেশি হয়ে গেছে দেখি। হ্যাঁ, একটু দ্রুত জয়েন করেন, তাহলে আমরা শুরু করতে পারি আর কি। কেমন যেন হয়ে গেল। আচ্ছা, যাই হোক, আজকে কন্টিনিউ করি। একটু বাঁকা হয়ে গেছে মনে হয় যাই হোক, সমস্যা নেই, ক্লাস করা যাবে আর কি। হ্যাঁ, অল ক্লিয়ার না? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের 20 তারিখ হচ্ছে একটা রিটেন পরীক্ষা আছে 22 সাল ভিত্তিক। যদিও এটা 23 সাল ভিত্তিক ব্যাচ, তো অনেক ভাই বোনের রিটেন পরীক্ষা দেবেন 20 সাল ভিত্তিক, 22 সাল ভিত্তিক। সো হচ্ছে রিটেনে ক্লাসগুলো কিন্তু লাস্ট 22 তারিখ বা 21 তারিখ থেকে ইংরেজির যে ক্লাসগুলো হচ্ছে সবই রিটেন পরীক্ষা, রিটেন ক্লাস। হ্যাঁ, সো ইংরেজির যেটা ইয়াগুলো হচ্ছে আরো ক্লাস হবে। আর রিটেনে ফোকাস রাইটিং এরও ক্লাস আছে। তো সব তো আসলে এত কয়েকদিনে শেষ করা সম্ভব না। আমি যতটুকু পারি নোট টোট যতটা পারি দিয়ে দিব। আর টেকনিক্স গুলো আপনাদেরকে ধরাই দিচ্ছি, শিখাই দিচ্ছি যে আপনি ফোকাস রাইটিং আসলে এভাবে এভাবে আনসার করবেন, এভাবে লিখবেন। আপনার লেখার স্টাইলটা যাতে এরকম হয় আর কি, এই জন্য আর কি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ফোকাস রাইটিং নিয়ে আমি প্রথমে একটু বলবো আর কি। হ্যাঁ, ফোকাস রাইটিং আসলে কি, এক এক ফ্যাকাল্টি এক এক রকম হচ্ছে কোশ্চেন করে। তো আপাতত সামনে যে ফ্যাকাল্টি কোশ্চেন করবে সেখানে দুইটা ফোকাস রাইটিং থাকবে। ফোকাস মানে কি, কোন কিছু ফোকাস করা মানে কি, গুরুত্ব দেওয়া, জোর দেওয়া, এমফাসাইজ করা। তো আপনাকে হচ্ছে একটা টপিক দিবে আর কি, সেটা বাংলা হোক বা হচ্ছে ইংরেজি হোক, একটা টপিক দিবে। সেই টপিকের উপর হচ্ছে আপনাকে বিভিন্ন তথ্য বা ডাটা বা হচ্ছে আকারে গ্রাফ চার্ট মানে বিভিন্ন সুন্দরভাবে অল্প সময় হচ্ছে আপনাকে কি করতে হবে, লিখতে হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন এগুলো 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 নরমালি কি কি টাইপের আসে দেখেন। এগুলো নরমালি আসে অর্থনৈতিক টাইপের আর কি। হ্যাঁ, অর্থনৈতিক, হ্যাঁ, অর্থনীতি রিলেটেড আসে, অর্থনীতি রিলেটেড আসে। তারপরে আসতে পারে হচ্ছে আপনার কি বলে, পরিবেশ সম্পর্কে আসতে পারে। হ্যাঁ, পরিবেশ সম্পর্কে আসতে পারে। তারপরে আসতে পারে হচ্ছে আপনার দেশের উন্নয়ন, দেশ বিদেশ, হ্যাঁ, দেশের উন্নয়ন নিয়ে আসতে পারে। হ্যাঁ, দেশের উন্নয়ন বা হচ্ছে ব্যাংক রিলেটেড। হ্যাঁ, ব্যাংক রিলেটেড, হ্যাঁ, রিলেটেড এগুলো হচ্ছে মোটামুটি বেশি আসে আর কি। অনেক সময় মানে অর্থনীতি বা ব্যাংক, হ্যাঁ, অর্থনীতি বা মানে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিস ব্যাংক সম্পর্কিত আসে। বা হচ্ছে সেটা পরিবেশগত দেব, অনেক সময় নারী নিয়ে আসে। হ্যাঁ, মানে যে কোনো বিষয় হচ্ছে আপনারা আসতে পারে। এবং এগুলা হচ্ছে আহ দেশি বা বিদেশি যে কোনো টপিক নিয়ে হইতে পারে। হ্যাঁ, দেশি বা বিদেশি যে কোনো টপিক নিয়ে আসতে পারে। অর্থাৎ এই যে টপিকটা দিবে সেটা যে শুধু মানে বাংলাদেশ অ্যাফেয়ার্স বা বাংলাদেশ রিলেটেড তা না, এটা চাইলে বৈশ্বিক সাম্প্রতিক যে কোনো কিছু নিয়ে আসতে পারে আর কি। হ্যাঁ, বা বাণিজ্য সম্পর্কিত, হ্যাঁ, বা বাণিজ্য সম্পর্কিত বিষয় নিয়ে আসতে পারে। হ্যাঁ, এগুলা বেশি আসে। হ্যাঁ, আরো টপিক আছে, আরো আছে। জাস্ট হচ্ছে আমি আপনাদের একটু আইডিয়া দেওয়ার জন্য বললাম যে অর্থনীতি, পরিবেশ, উন্নয়ন বা ব্যাংকিং রিলেটেড বা বাণিজ্য সম্পর্কিত, এগুলা ট্রেড রিলেটেড আর কি, এগুলা হচ্ছে বেশি আসে। বাজেট, হ্যাঁ, বাজেট, বাজেট, এই যে সামিউল ইসলাম সৌরভ ভাই বলছে বাজেট।
আপনি যেভাবে লিখছেন ব্যাংকের জব পেয়েছেন তার একটু ডেমো দিলে, এই যে আমি হ্যাঁ ডেমো নোট দিয়ে দিব আর কি, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, তো এই সম্পর্কে তো যে কোনো ইয়া আসে আর কি। তো আপনাদের আপনাদের এর আগে হচ্ছে আমি 2টা ক্লাস নিয়েছিলাম ফোকাস রাইটিং এর উপরে। মানে বর্তমানে যে হাইলাইটেড টপিক গুলো আছে আমি একটা লিস্ট ধরাই দিব আপনাদেরকে, আপনারা পড়বেন, আমি যতগুলো পারি দেখাই দিব, আর কিছু আপনারা নিজেরাও পড়ে নেবেন আর কি। যেমন এখন বর্তমানে যদি আপনি একটা টপিক পড়তে যান, যে আমি একটা টপিক পরীক্ষা দিতে যাবো আর কোনো টপিক পড়বো না, এখন সব থেকে আলোচিত টপিক হচ্ছে বাজেট। এখন সব থেকে আলোচিত টপিক হচ্ছে বাজেট। হ্যাঁ, বাজেট, বাংলাদেশের বাজেট হচ্ছে বর্তমানে হচ্ছে সব থেকে আলোচিত টপিক। তাহলে এই টপিক সম্পর্কে আপনি অবশ্যই করে যাবেন। আরো টপিক আছে, ওই যে ট্রাম্প সাহেব আছে, আমি এই ট্রাম্প নিয়ে এই যে বাণিজ্য বললাম না, বাণিজ্য সম্পর্কিত দেশি বা বিদেশি। এই যে ট্রাম্প হচ্ছে একটা হচ্ছে কি, ট্রাম্প সাহেব হচ্ছে একটা শুল্ক আরোপ করছে, রিসিপ্রোকাল শুল্ক আর কি। ট্রাম্পের একটা শুল্ক নিয়ে ইয়া আছে, হ্যাঁ, শুল্ক নিয়ে আলোচনা হয়েছে ট্রাম্পের, ঠিক আছে। তারপর আরো আসতে পারে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থাটা কেমন, এই যে ইয়া সরকার চলতেছে আর কি, হ্যাঁ, বিকল্প সরকার চলতেছে, এটা কি পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, বিভিন্ন এনিথিং রিলেটেড আসতে পারে। জাস্ট আমি বললাম যে এই সম্পর্কিত এই টাইপের লেখাগুলো আপনার বেশি আসবে, ঠিক আছে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমি এর আগে আপনাদের 2টা ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি এই ট্রাম্পের ইয়া সম্পর্কে বলছিলাম, আর আরেকটা টপিক পড়াইছিলাম, সেটা হচ্ছে এই মানে বাংলাদেশের ব্যাংক সম্পর্কিত, সেটা হচ্ছে আর্থিক সুরক্ষা আইন সম্ভবত, না কি পড়াইলাম এটা। আচ্ছা, এই 2টা জিনিস আমি পড়াইছিলাম, কিন্তু ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আমানত সুরক্ষা, হ্যাঁ, ট্রাম্পের এটা পড়াইছিলাম, আর এটা পড়াইছিলাম হচ্ছে আমানত সুরক্ষা, হ্যাঁ, আমানত সুরক্ষা অধ্যাদেশ, আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025, এটা পড়াইছিলাম। আর ট্রাম্পের ইয়া নীতি পড়াইছিলাম, হ্যাঁ, ট্রাম্পের হচ্ছে পাল্টা শুল্ক, ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি পড়াইছিলাম, হ্যাঁ, শুল্ক নীতি পড়াইছিলাম সব। আচ্ছা, আর এখন যেটা হচ্ছে বাজেট। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি এই যেহেতু অনেকেই পুরাতন নতুন জয়েন করছেন, আগের ক্লাসগুলো হচ্ছে আপলোড করে দিব আমি, তারপরে হচ্ছে যে এই ইয়াগুলা খুবই ইম্পর্টেন্ট এখন। তো আমি বেসিক্যালি আমাদের মূল ইয়াটা হচ্ছে আজকে বাজেটের যে ইয়া সম্পর্কে আমি পড়াই দিব, সাথে হচ্ছে এই 2টা হচ্ছে আমি পড়াই দিব আরেকবার, হ্যাঁ, যেহেতু এই ক্লাসগুলো নাই। আর বাজেট হচ্ছে আমি ক্লাসে এখন যা যা যেভাবে বলবো ঠিক এগুলো লিখবেন, দেখবেন যে নোট হয়ে গেছে। আর এই 2টা নোট অলরেডি গ্রুপে দেওয়া ছিল, আপনারা নতুন যারা যারা পান নাই সমস্যা নাই, আমি আবার রিআপলোড করে দিব আর কি, ঠিক আছে। তাহলে এই 3টা আজকে মোটামুটি আমরা আলোচনা করব, বাজেট 2025-26, ট্রাম্পের পাল্টা শুল্ক, আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025। আর একটা যদি সময় থাকে আরো একটা ইয়া টপিক আছে, সেটা আমি পড়াই দেব, এটা আমার কথা শুনবেন, হ্যাঁ। শালার কারেন্ট চলে গেল মনে হইতেছে। আচ্ছা, দেখেন, বিদ্যুৎ চলে গেছে আর কি, হ্যাঁ, বিদ্যুৎ চলে গেছে, সমস্যা নেই, আমার ফোনে নেট আছে, তো হচ্ছে আমরা ফোনে নেট দিয়ে কন্টিনিউ করবো আর কি, হ্যাঁ। বিদ্যুৎ চলে গেছে, অসুবিধা নেই, ক্লাস চলবে, হ্যাঁ, ক্লাস চলবে। আচ্ছা, তো দেখেন, বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ নাই, তো আমি হচ্ছে ওয়াইফাই অফ করে মানে মোবাইলে নেট দিছি, এই জন্য হচ্ছে কয়েক সেকেন্ড হয়তো ইয়ে হয়েছে। আচ্ছা, দেখেন,
দেখেন বাজেট, হ্যাঁ, জাতীয় বাজেট 2025-26, জাতীয় বাজেট 2025-26, 25-26 বাংলায় লিখলাম, হ্যাঁ। এই সময়টা হলে কারেন্ট যায়, এর আগের দিনও ঠিক যখন আমি ক্লাস শুরু করবো হঠাৎ করে কারেন্ট চলে গেল, 3 দিন না, 3 দিন, লাস্ট 3টা ক্লাসে 10টার সময় কারেন্ট যায়। আচ্ছা, তো এখন দেখেন আচ্ছা বাজেট 2025। আচ্ছা, প্রথমে আমি আপনাদের একটু বলি যে বাজেট কি, বাজেট কি এটা কি আপনারা জানেন কিনা। বাজেট হচ্ছে আমরা যেমন আপনার যেমন প্রত্যেক মাসে যখন বেতন পাবেন, মানে আপনার বেতন পাবেন চাকরিজীবী, তখন হচ্ছে কি হয় যে আপনার একটা ইয়া থাকে, যে একটা পরিকল্পনা থাকে যে আমি এই টাকা দিয়ে এত টাকা বাসা ভাড়া দেবো, এত টাকা ইয়ে করব, এরকম। তো সরকার যখন একটা একটা 1 বছর চলবে, এক আর্থিক বছর চলবে, তারও হচ্ছে কিছু আয় ব্যয়ের হিসাব আছে, যে আমি এত টাকা আয় করব, এত টাকা ব্যয় করব, এত টাকা আয়। তাহলে এই একটা আর্থিক বছরে বাজেট, বাজেট মানে ওয়ান ফিসক্যাল ইয়ার, ফিসক্যাল ইয়ার মানে আর্থিক বছর, এক অর্থ বছরে সরকার যে পরিমাণ টাকা খরচ করবে বা কি পরিমাণ টাকা আদায় হচ্ছে, তার যে একটা প্ল্যানিং, দ্যাট ইজ বাজেট। ঠিক আছে, সেটাই হচ্ছে কি বাজেট। এগুলা লেখার দরকার নাই, জাস্ট হচ্ছে আমি মানে বুঝাইলাম যে হোয়াট ইজ বাজেট। আচ্ছা, এটা বাংলাদেশের কততম বাজেট দেখেন, বাংলাদেশের হচ্ছে 55তম বাজেট, 55তম বাজেট, এটা বাংলাদেশের 55তম বাজেট। এখানে একটা কথা বলে নেই, অনেক জায়গায় দেখবেন 54তম বাজেট। 54তম বাজেট মানে যারা সরকার অবস্থায় বাজেট দেয়, সেটা হচ্ছে সেই হিসাবে 54তম। এখন এটা হচ্ছে কি বিকল্প সরকার বা কি কি বলেন, তত্ত্বাবধায়ক, মানে তত্ত্বাবধায়ক তো না, বিশেষ অবস্থায় আছে, এজন্য এটাকে তারা গণায় ধরতে চায় না। হ্যাঁ, সরকারি বাজেট হিসেবে 54, আর যদি আপনি এমনি নর্মাল হিসাব করেন তাহলে হচ্ছে এটা হচ্ছে 55তম বাজেট। কততম বাজেট? 55তম বাজেট। আচ্ছা, এখন 55তম বাজেট, ঠিক আছে। তো এটা নিয়ে আমি একবার বলে দিলাম যে এমনি হিসাব করলে হচ্ছে 54তম, আর যদি আপনি টোটাল শুরু থেকে হিসাব করেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে, তাহলে হচ্ছে 55তম বাজেট। আচ্ছা, এখন দেখেন বাজেটের মোট আকৃতি, আকার আর কি, আমরা টোটাল কত টাকার বাজেট ইয়া করব দেখেন। আচ্ছা, বাজেট ঘোষণা দেখেন, বাজেট কত সাল ঘোষণা, এই ইয়াগুলো আমি জাস্ট যেভাবে লিখতেছি এভাবে লেখেন, নিচে নিচে লেখেন। বাজেট ঘোষণা হচ্ছে, বাজেটের ইনফরমেশনে দেখবেন অনেক জিনিস থাকে, সব জিনিস আপনার দরকার নাই। আপনার পেপার বলেন বা কারেন্ট অ্যাফেয়ার্স বলেন, দেখেন দুনিয়ার হাবিজাবি দিয়ে রাখছে, সব তথ্য আপনার জানার দরকার নাই। আমি যেগুলো লিখে দিচ্ছি এগুলো লিখলেই হবে। ঘোষণা হচ্ছে 2 জুন 2005, 2025, সরি 5 না 25, আর পাস হচ্ছে 22 জুন 2025। আর কার্যকর এখনো হয় নাই, হবে, কার্যকর হবে, মানে কার্যকর আর কি, সেটা হচ্ছে কার্যকর, কার্যকর হচ্ছে 1 জুলাই 2025। তাহলে কততম? এটা হচ্ছে 55তম বাজেট, অন্তর্বর্তীকালীন সরকারের। হ্যাঁ, এটা হচ্ছে স্টার দিয়ে রাখছি যাতে নিয়ে আবার প্রশ্ন না হয়। অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট সহ 55তম বাজেট। আচ্ছা, টোটাল মোট বাজেট, আমাদের টোটাল মোট বাজেটের আকার, মোট বাজেটের আকার এটা হচ্ছে 7,90,000 কোটি টাকা, 7,90,000 কোটি টাকা মোট বাজেটের আকার, 7,90,000 কোটি টাকা। আচ্ছা, এর মধ্যে হচ্ছে এখানে একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে বাজেট, বাংলাদেশের বাজেটটা হচ্ছে একটা ঘাটতি বাজেট। আচ্ছা দেখেন, আচ্ছা
আচ্ছা এখানে আচ্ছা 54-55 নিয়ে বিতর্ক আছে, আমি এই জন্য স্টার দিয়ে রাখছি আর কি। হ্যাঁ, স্টার দিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা আপনি যদি 54 লেখেন লিখতে পারেন, 54 হচ্ছে সরকার, মানে সরকার থাকাকালীন হচ্ছে 54। হ্যাঁ? আর অন্তর্বর্তীকালীন সরকার, এখন তো সরকার নাই, তাহলে এটা একটা বাজেট না, এটা কাউন্টে নিলে 55তম, ঠিক আছে। আচ্ছা মোট বাজেটের আকার এত, আর হচ্ছে উন্নয়ন বাজেট এডিপি 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 হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান। আচ্ছা বাংলায় লিখে দিই, দরকার নেই, বাংলায় লিখে দিই। হ্যাঁ, বার্ষিক উন্নয়ন। আচ্ছা এডিপি বার্ষিক ডেভেলপমেন্ট প্ল্যান বা বার্ষিক উন্নয়ন হচ্ছে 2,30,000 2,30,000 কোটি টাকা। উন্নয়ন এডিপি মানে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি। আচ্ছা রাজস্ব আয়, রাজস্ব আয় মানে কত টাকা আমরা রাজস্ব ট্যাক্স রেভিনিউ আয় করব। রাজস্ব আয় লক্ষ্যমাত্রা হচ্ছে 5,64,000 কোটি টাকা। 5,64,000 কোটি টাকা। আচ্ছা তাহলে এবার খেয়াল করেন আমাদের ঘাটতি কত, ঘাটতি বাজেট, ঘাটতি। আচ্ছা এখানে আমি একটু সবার জন্য বলে রাখি, আপনারা ব্যাংকার হবেন, এই জিনিসটা আপনাদের জানা দরকার। আমরা যা বাজেট করি, মানে বাংলাদেশের বাজেটটা হচ্ছে ঘাটতি বাজেট। পৃথিবীতে দুই ধরনের বাজেট হয়, একটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট। উদ্বৃত্ত বাজেট মানে যে টাকা বাজেট করে সেই টাকা খরচ হয় না, বরং টাকা আরো বাঁচে। আর আমাদের বাজেটটা হচ্ছে ধার করা বাজেট, মানে আমাদের যে বাজেট করছে না 7,90,000 কোটি টাকা, এই টাকা বাংলাদেশে নাই। হ্যাঁ, তো এই যে তার যে খরচ, এই খরচ টরচ দিয়া মানে তার হচ্ছে আরো টাকা দরকার পড়ে, এই জন্য এটার নাম হচ্ছে ঘাটতি বাজেট আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ঘাটতি বাজেট। এটা হচ্ছে ঘাটতি বাজেট। ঘাটতি বাজেট হচ্ছে কত, 2,26,000 কোটি টাকা। আরো অনেক তথ্য আছে, সব তথ্য দরকার নেই, এত তথ্য আপনার মনে থাকবে না, এত তথ্য আপনার মনে থাকবে না। সো হচ্ছে আমি সবকিছু লিখে দিই নাই আর কি, ঠিক আছে। কততম বাজেট, এততম বাজেট, ঘোষণা এত, পাস এত, কার্যকর এত, মোট বাজেটের আকার এত, এডিপি হচ্ছে এত, রাজস্ব আয় হবে মানে লক্ষ্যমাত্রা হচ্ছে এত, আর ঘাটতি আমাদের কত টাকা ঘাটতি থাকবে এত টাকা। হ্যাঁ, এত টাকা হচ্ছে ঘাটতি বাজেট আমাদের। এতটুকু একটু তুলেন, এতটুকু একটু তুলেন। আমি আপনাদের কমেন্ট দেখতে পারতেছি না, কারণ এই ফোনটাতে নেট নাই। যে ফোনটাতে ক্লাস নিতেছে ওইটাতে নেট আছে, সো আমি যে এখন হটস্পট অন করব সেই সুযোগও নাই। সো একটু তুলেন। আপনারা একটু কমেন্ট করেন তো, আপনাদের কমেন্ট তো আমি দেখতে পারতেছি না, একটু কমেন্ট করেন। শালার কারেন্ট যাওয়ার আর সময় হয় না। ওকে ডান, হ্যাঁ একটু কমেন্ট করেন তাহলে আমি বুঝবো যে না ক্লাস চলতেছে। অনামিকা মজুমদার, ডান। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানে আমি বুঝছি যে তাইলে ক্লাস চলতেছে আর কি, ঠিক আছে। আচ্ছা এখানে আরো কিছু তথ্য লাগবে, আরো কিছু তথ্য আপনাদেরকে একটু দিতেছি। আচ্ছা তো বাংলাদেশের বাজেটটা হচ্ছে ঘাটতি বাজেট, হ্যাঁ এই আর কি। আচ্ছা এখন এখানে আরো কিছু আপনার জানতে হবে, সেটা হচ্ছে জিডিপি। হ্যাঁ, জিডিপি, জিডিপি হচ্ছে জিডিপির আকার আর কি। জিডিপি হচ্ছে আহ ওরে বাবা 62.45 ট্রিলিয়ন, 65 ট্রিলিয়ন টাকা। এটা হচ্ছে জিডিপির আকার, জিডিপির আকার, ঠিক আছে। আচ্ছা এডিপি জিডিপি আর দরকার নেই। আচ্ছা জিডিপি প্রবৃদ্ধি হার,
জিডিপি প্রবৃদ্ধি প্রবৃদ্ধি জিডিপি প্রবৃদ্ধি জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে 6.5%। দরকার নাই, 6.5%। জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে 6.5% আর কি। আচ্ছা, এইটা হচ্ছে মোটামুটি বাজেটের মূল অংশটা আর কি, মূল অংশটা। হ্যাঁ, যে কততম কি টোটাল বাজেট, খরচ কত, আয় কত, জিডিপি কত, জিডিপি প্রবৃদ্ধি কত, এটা হচ্ছে বেসিক অংশটা। এখানে আপনার আরো কিছু জিনিস আপনি চাইলে অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে ব্যক্তিগত কর। ব্যক্তিগত করের একটা অপশন আছে। তারপরে হচ্ছে, আচ্ছা আমি একটু লিখে দিই। হ্যাঁ, আচ্ছা, বাজেটের উল্লেখযোগ্য দিক, বাজেটের উল্লেখযোগ্য বাজেটের উল্লেখযোগ্য দিক, বাজেটের উল্লেখযোগ্য দিক কি থাকে আছে, কিছু ইনফরমেশন দিতে পারেন। একটা হচ্ছে ব্যক্তি করমুক্ত সীমা। ব্যক্তি করমুক্ত সীমা, ব্যক্তি মানে হচ্ছে পুরুষ মানুষ, ব্যক্তি মানে পুরুষ মানুষ, মানে মহিলা না, মহিলাদের আলাদা। 3.5 লক্ষ টাকা। আচ্ছা, 3.5 লক্ষ টাকা। অর্থাৎ আপনি যদি একজন পুরুষ মানুষ হন বা স্বাভাবিক মানুষ হন, তাহলে আপনার 3.5 লক্ষ টাকা যদি আপনি বাৎসরিক ইনকাম করেন, তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। ঠিক আছে। আচ্ছা, মহিলাদের জন্য হচ্ছে 4 লাখ টাকা। চিন্তা করছেন, মহিলাগুলো 4 লাখ, পুরুষের জন্য 3.5 লাখ, মহিলাদের জন্য 4 লাখ। আচ্ছা, আরো কিছু আছে, প্রতিবন্ধী হচ্ছে 4.5 লাখ, প্রতিবন্ধী হচ্ছে 4.5 লাখ। এই পর্যন্ত এই 5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স ফ্রি। এর বেশি যদি হয়, যেমন আপনার ইনকাম, আপনি পুরুষ, আপনার ইনকাম যদি 4 লাখ হয়, 3.5 লাখের বেশি, তাহলে আপনি ট্যাক্স দিবেন। মহিলাদের 4 লাখ পর্যন্ত কোনো ইনকাম ট্যাক্স নাই, এর বাইরে হলে দিবেন। প্রতিবন্ধীদের জন্য 4.5 মানে 4.5 লাখ, এটার বেশি হলে সে ইনকাম ট্যাক্স দিবে। এতটুকু একটু তুলেন, এগুলো আমি একটু মুছে দেবো, একটু তুলে ফেলেন, একটু তুলে ফেলেন। পুরুষদের ঝামেলা আছে। পুরুষদের আয় থেকে ট্যাক্স দিতে হয় বেশি, বুঝছেন? মহিলাদের সেফ আছে। ওকে, গেল। হ্যাঁ, আচ্ছা, এখানে আরো কিছু জিনিস অ্যাড করতে পারেন। বরাদ্দপ্রাপ্ত শীর্ষ খাত, বাজেটের শীর্ষ খাত সমূহ, মানে কোন কোন খাতে খরচটা বেশি হবে, কোন কোন খাতে। দেখছেন অবস্থা, একটা দেশের সব থেকে বেশি খরচ এবার দিছে পরিবহনে, সব থেকে বেশি খরচ পরিবহনে। হ্যাঁ, পরিবহনে সব থেকে খরচ বেশি। আচ্ছা, তাই আমরা সব দরকার নাই, একটা দুইটা হচ্ছে আমরা একটু লিখে নিই। হ্যাঁ, সব দরকার নাই। 1 নম্বর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে পরিবহন। পরিবহন খাত, পরিবহন খাতের খরচ হচ্ছে 58,983 কোটি টাকা। সব দরকার নাই, আমি ইম্পর্টেন্ট কয়েকটা দিচ্ছি। শিক্ষা, তারপরে হচ্ছে, আচ্ছা এটা বাদ দিই, হ্যাঁ, এরো চিহ্ন দিয়ে দিই। শিক্ষা খাত, শিক্ষা খাতে হচ্ছে 28,577, 28,557 কোটি টাকা।
আরো কয়েকটা খাত আমরা দেই, সেটা হচ্ছে স্পেশাল দিচ্ছি, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস ছিল, এটা দেয় নাই। আচ্ছা, বিজ্ঞান প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে ৩,৮৯৪ কোটি টাকা। জাস্ট কয়েকটা শীর্ষ খাত, হ্যাঁ, আমরা দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, এখানে কিন্তু আমি সিরিয়াল দিই নাই যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, আমরা কয়েকটা খাতা দিয়ে দিলাম। এমন না যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3, মানে উল্লেখযোগ্য যেগুলো হচ্ছে আপনার পরিচিত আর কি। আচ্ছা, এখানে দেখেন, আপনি যদি বাংলাদেশের শিক্ষা নিয়ে কোনো তথ্য আসে, আপনি এটা দিতে পারবেন না যে 2025-26 অর্থ বছরে বাংলাদেশের কি কি শিক্ষাতে এত কোটি টাকা বরাদ্দ পেতে হয়েছে। আপনি যদি বাংলাদেশের টেকনোলজি সম্পর্কিত কোনো লেখা আসে, আপনি দিতে পারবেন না যে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে 2025-26 অর্থ বছরে এত কোটি টাকা বরাদ্দ হয়েছে। তথ্য আপনি যেখান থেকে নেন, সুযোগ পাইলে দিয়ে দিবেন আর কি, ঠিক আছে। সুযোগ পাইলে। আচ্ছা, আরেকটা আছে, পরিবেশ জলবায়ু, পরিবেশ জলবায়ু না, আচ্ছা এখানে এটা দিয়ে দিই, বিজ্ঞান প্রযুক্তি, ৩,৮৯৪ কোটি টাকা। আচ্ছা, এই ফাঁকে এটা দিয়ে দিই, পরিবেশ জলবায়ু, পরিবেশ জলবায়ু হচ্ছে 10,641 কোটি টাকা। আপনাদের একটা টিপস বলি, ধরেন আপনি একটা জলবায়ু নিয়ে আসছে যে বাংলাদেশের জলবায়ু হ্যান ত্যান, এইটা মানে বাজেট আসে নাই, কিন্তু আপনি যদি জলবায়ু নিয়ে একটা টপিক লিখতে দেন, সেখানে এই তথ্যটা যদি আপনি একটু হাইলাইট করে দেন যে বাংলাদেশ 2000, মানে বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনের জন্য খুবই আগ্রহী, অনেক সচেতন, অনেক অর্থ ব্যয় করে, সেখানে একটা টপিক মানে নীলকালিতে লিখে দিলেন যে জলবায়ু এবং জলবায়ু পরিবর্তনের জন্য, মানে জলবায়ু পরিবর্তনের ক্ষতি রোধের জন্য বাংলাদেশ সরকার 2025-26 অর্থ বছর এত হাজার কোটি টাকা ব্যয় করছে। তারপর বিজ্ঞান প্রযুক্তি নিয়ে একটা আসলো, ডিজিটাল বাংলাদেশ বা সামথিং, সেখানে আপনি বলতে পারেন যে বিজ্ঞান প্রযুক্তি খাতে সরকার এত কোটি টাকা ব্যয় করছে। অর্থাৎ আপনি যে তথ্য শিখবেন, এই তথ্য আপনি যেখানে সুযোগ পাবেন মেরে দিবেন সেখানে, ঠিক আছে। এই টেন্ডেন্সি আপনার থাকতে হবে যে আমার মধ্যে যে তথ্য আছে, হ্যাঁ, সেই তথ্য আমি এনিহাউ যে কোনো জায়গায় অ্যাপ্লাই করে দিব আর কি, ঠিক আছে। আপনি ধরেন নারী, নারীর অবদান, তাহলে আপনি এই তথ্য দিতে পারেন। দেখেন, আপনি ধরেন নারীর উইমেন এম্পাওয়ারমেন্ট আসছে, আপনি এটা দিতে পারেন যে বাংলাদেশ সরকারের দেখেন, বাংলাদেশ সরকার নারীদের করমুক্ত সীমা বর্ধিত করছে। কেমন সুবিধা দিছে? পুরুষের 3.5 লাখ, নারীদের 4 লাখ। দেন না, মিথ্যা তো না, এটা তো সত্য কথা। অর্থাৎ নারীদেরকে এখানে কি ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। এইভাবে হচ্ছে আপনি যেখানে যেখানে যেই তথ্য পান, ফাঁক মতো দিয়ে দিবেন আর কি, আপনার লেখার মধ্যে সুযোগ পাইলে দিয়ে দিবেন আর কি, ঠিক আছে। এরকম টেকনিক থাকতে হবে মাথার মধ্যে। আচ্ছা, আচ্ছা, করমুক্ত আয়সীমা, বরাদ্দ খাত, আচ্ছা, এখানে আরেকটা জিনিস, বাজেটের বিশেষ দিক, হ্যাঁ, একটু লেখা দিই, বাজেটের বিশেষ দিক। এই বাজেটে কিছু স্পেশাল ফিচার্স অ্যাড হয়েছে, যেমন হচ্ছে এই যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দের পরিমাণ এত কোটি টাকা। দেখেন, জুলাই বুঝতে দিক হচ্ছে, দেখেন জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের জন্য বাজেট কত টাকা? 405,20 লক্ষ টাকা। বাজেটের বিশেষ দিক,
বাজেটের বিশেষ দিক, এই প্রত্যেকটা যে হেডলাইন গুলা এইগুলা কিন্তু আপনি নীল কালিতে লিখবেন। আপনি নীল কালিতে লিখবেন, এইগুলা নীল কালিতে লিখবেন। এই অংশটা নীল কালিতে, এগুলা কালো কালি লিখে নীল কালিতে লিখবেন আর কি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ হচ্ছে, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ হচ্ছে 95,908 কোটি টাকা। আচ্ছা, আরেকটা ইয়া দিয়ে দেই, সেটা হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রয়েছে। কালো টাকা সাদা করার সুযোগ, কালো টাকা, কালো টাকা, কালো টাকা সাদা করার সুযোগ, কালো টাকা সাদা করার সুযোগ। এতটুকু তুলেন, এতটুকু তুলেন। হারামজাদা কারেন্ট আছে। দেখছেন, আমিও বোকা, মানে আমার যে ওই বিদ্যুৎ ছাড়াও যে হচ্ছে আমার মানে রাউটার চলে, এটা আমার মনে নাই আর কি। ঠিক আছে? আমি এই জন্য এতক্ষণ কোনো ইয়াও দেখি নাই, মানে এই ফোনে চেষ্টাও করি নাই দেখার, কমেন্ট দেখা যায়। আচ্ছা, গেল এটা। তাহলে আপনার যদি কালো টাকা থাকে, আপনার যদি অবৈধ টাকা থাকে, এই যে কালো টাকা সাদা করার সুযোগ, এই কালো টাকা সাদা কি কেউ বুঝেন? কালো টাকাকে সাদা করবেন কেমন টাকা? কালো টাকাকে কি করবেন? সাদা করবেন। এটা কেউ কে বুঝেন? অবৈধ টাকা আর কি। 2 নম্বরই টাকা, যে টাকার কোনো হিসাব নাই, যে আপনি এই টাকা কই পেয়েছেন। ঠিক আছে? যে টাকার কোনো মা বাপ নাই, যে টাকার কোনো হিসাব নাই, যে আপনি টাকা পাইছেন কই, সেটা হচ্ছে কালো টাকা আর কি। হ্যাঁ, তো কালো টাকাকে আপনি চাইলে এইখানে সাদা করতে পারবেন। হুম, আচ্ছা, ও আচ্ছা, একটা জিনিস একটু আমি লিখতে ভুলে গেছি। একটু ইয়ে লেখেন, বাজেটের স্লোগানটা লেখা রাখেন। বাজেটের স্লোগান, বাজেটের স্লোগান, বাজেটের স্লোগান। হ্যাঁ, এটা হচ্ছে এই বাজেটের স্লোগান, এটা হচ্ছে ইসের মধ্যে লিখবেন। এটা শুরুতেই আমি খেয়াল ছিল না আর কি। বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়, এটা লেখেন। হ্যাঁ, বৈষম্য, বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক, টেকসই অর্থনৈতিক, টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়, গড়ার প্রত্যয়। এটা হচ্ছে বাজেটের স্লোগান, মানে প্রত্যেক বাজেটের 2025-26 যে বাজেট হচ্ছে, সেই বাজেটের স্লোগান হচ্ছে কি? বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। এটা হচ্ছে প্রত্যেকটা বাজেটের ইয়া। ও আরেকটা জিনিস হচ্ছে একটু লেখা হয় না আমার, একটু ঘোষক লেখেন, ঘোষক। বাজেটের ঘোষণাকারী বা ঘোষক, বাজেটের ঘোষক কে ঘোষণা দিচ্ছে? অর্থ উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, ডক্টর সালাউদ্দিন, সালেহ উদ্দিন,
ঘোষক আর হচ্ছে স্লোগান, এই দুটো একটু লেখেন, ঘোষক আর স্লোগান। না ফেসবুকে দেখতে যাই একটা, চলে আসে আর একটা, মানে ভালো জিনিস আসে না, খারাপ জিনিস আসে খালি। কার বিয়ে হইলো, কার ডিভোর্স হইলো, এইসব চলে আসে। Something went wrong. দেখছেন অবস্থা, নেট এখন আসে না। আচ্ছা, কালো টাকা সাদা করাটা একটু বলি। ধরেন আপনি অবৈধ কোনো ভাবে টাকা উপার্জন করছেন, হ্যাঁ, ড্রাগের ব্যবসা করেন, অস্ত্রের ব্যবসা করেন, বা আরো খারাপ কাজ করেন, ছিনতাই করেন, এই করেন, স্যান করেন। এখন আপনি অনেক টাকা পাইছেন সেখান থেকে, এখন এই টাকার তো হচ্ছে যে আপনি ট্যাক্স দিবেন, তো ট্যাক্স আপনি ওই টাকাটি নিতে হয় যে টাকার উৎস আছে আর কি, হ্যাঁ, যে আপনাকে বলবে যে আপনি এই টাকা কই পাইছেন, হ্যান তেন। এখন যেই টাকার বাপ মা নাই, মানে খোঁজ নাই যে আপনি টাকা পাইছেন কোথায়। যেমন আপনি যখন চাকরি করবেন, আপনি বলবেন যে আপনার ইনকাম সোর্স কি, আপনি বলবেন আমার ইনকাম সোর্স হচ্ছে আমি চাকরি করি, মানে চাকরি আর কি, ঠিক আছে। এখন আপনি যদি কি বলে ওই এত টাকা আপনার চাকরির বেতন পান, ধরেন যে বছরে 5 লাখ টাকা আপনি বেতন পান, এখন আপনার হঠাৎ আপনার অ্যাকাউন্টে যদি 5 কোটি টাকা চলে আসে, হ্যাঁ, 5 কোটি টাকা বেতন তো আপনি সারা জীবনও পাবেন না। তাহলে ওই টাকাটা কি, ওই টাকাটা হচ্ছে অবৈধ টাকা, এটাকে বলা হয় কালো টাকা বা ব্ল্যাক মানি, যে টাকা হচ্ছে ট্যাক্স দেওয়া হয় না আর কি। তো সেই টাকা হচ্ছে সেই টাকাটাকে বলা হয় অবৈধ বা কালো টাকা। বাংলা সিনেমায় দেখেন না, হাজার হাজার কোটি টাকা কালো টাকা। তো এই বাজেটে চিন্তা করে যে এই টাকাগুলোতে এমনিতেও হচ্ছে যে ট্যাক্স নাই, তো সামহাউ তাদেরকে এই সুযোগ দেয় যে যাদের এরকম কালো টাকা আছে তারা সেটাকে বৈধ পথে ট্যাক্স দেওয়ার মাধ্যমে হচ্ছে যে আপনি ওটাকে হচ্ছে ইয়া করতে পারেন আর কি, হ্যাঁ, সাদা করতে পারেন, হ্যাঁ। সেই সুযোগটা প্রত্যেক বাজেটেও দেয়, প্রত্যেক বাজেটেও দেয়, ঠিক আছে। এখন বলতে পারেন তাহলে এগুলা কেন দেয়। এখন সে ট্যাক্স দিলেও হচ্ছে যে তার মানে তার কাছে টাকা থাকবে, না দিলেও থাকবে, সে হয়তো টাকাটা পাচার করে দেবে বিদেশে। এখন এই সুযোগটা এই জন্য দেয় যাতে অন্তত ট্যাক্স দিলে সরকারের একটা ইনকাম হলো, টাকাটাও দেশে থাকলো, ঠিক আছে। নাহলে তো সে কি করবে, ট্যাক্স দিল না, সরকার বঞ্চিত হইলো, আবার টাকাটা হচ্ছে সে বিদেশে পাচার করে দিল সামহাউ, মানে দুই দিক থেকে লস। সো এই জন্য প্রত্যেক বছরই এই বাংলাদেশের এই সুযোগটা দেয় যে মানে কালো টাকা সাদা করার সুযোগ দেয় আর কি, আচ্ছা। ও আচ্ছা, ওয়াইফাই আসছে, আমি হচ্ছে আমার আচ্ছা থাক, চলো চেঞ্জ করতে গেলে আবার দেরি হবে, দরকার নাই। লাইভ হারায় যায় কেন, লাইভ থাকে না, নেট নাই, হ্যাঁ, নেট নাই বলতে কারেন্ট নাই আর কি, কারেন্ট এখনো আসছে, এখন আসছে। আচ্ছা, তো এখানে মোটামুটি এই মানে বাজেটের বেসিকটা এতটুকু ছিল আর কি, মানে বাজেট 2025-26। আচ্ছা, এখন এই তথ্যগুলো আপনি আপনার ব্রেনে রাখবেন। এই তথ্যগুলো হুবহু বাজেট সম্পর্কে আসার সম্ভাবনা আছে, আবার নাই, আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু যাই আসুক না কেন আপনার ফাঁকে ঝোঁকে এই জিনিসগুলো দিয়ে দিতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন আপনাদেরকে একটু পড়াবো, সেটা হচ্ছে এটা নোট অলরেডি দেওয়া আছে গ্রুপে অনেকে, আমি আবার আজকে ক্লাস শেষে আপলোড করে দেবো, দেখেন। আচ্ছা, আমানত সুরক্ষা আইন, আমানত সুরক্ষা আইন 2000, সরি আইন না, অধ্যাদেশ 2025। আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আপনাদের একটা জিনিস বলি, এই
অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন, মানে যখন ক্ষমতায় প্রধানমন্ত্রী থাকে না বা সংসদ থাকে না, মন্ত্রী এমপিরা থাকে না, তখন যত প্রকারের দেশে ইয়া পাস হবে, মানে নিয়ম পাস হবে, সবগুলো হচ্ছে অধ্যাদেশ। ঠিক আছে, আইন পাস করতে হলে সরকার লাগে, সংসদ লাগে। তো এখন এই যে এখন যত ধরনের যত ইয়া হবে, মানে নিয়ম কানুন বা পাস হবে, সব হচ্ছে কি অধ্যাদেশ হবে, নট আইন। এখন এরপরে যখন নির্বাচন হবে, যখন নির্বাচন হইলে সংসদ বসবে, তখন এই যে অধ্যাদেশ আসে না, এই অধ্যাদেশটাকে কি করবে, অধ্যাদেশটাকে বৈধতা দিবে। বৈধতা দিলেই এটা আইন হয়ে যাবে। বোঝা গেছে? এই জন্য এটাকে বলা হয় অধ্যাদেশ। যখন সরকার ক্ষমতায় থাকে না, তখন বিকল্প যারা থাকে এরা যত নিয়ম কানুন বা যত আইন কানুন পাশ করবে সবগুলা হচ্ছে অধ্যাদেশ। এটাকে আইন বলা যায় না, কারণ আইন পাশ হয় সংসদে, সংসদ তো নাই, এই জন্য এটা নাম অধ্যাদেশ। ভাইবা তো অনেক সময় জিজ্ঞেস করে, বিশেষ করে বিসিএস ব্যাংকে, তারপরে যাই না রাখেন, জানলে তো লস নাই। ঠিক আছে, আচ্ছা স্যার আমি সেন্ড মানি করেছি, আমাকে কোর্সে অ্যাড করেন। আচ্ছা, চিন্তা করছেন। আচ্ছা, তাহলে আমানত সুরক্ষা আইন 2025। আচ্ছা, এই বিষয়টা কি আমি একটু আপনাদেরকে বলি। এই বিষয়টা কি আমানত সুরক্ষা আইন 2025 বিষয়টা কি দেখেন। আমার কথাগুলো একটু শুনলে আপনি লিখতে পারবেন। এইটা হচ্ছে আপনাদের একটু বলি, এটা নোট আছে, আপনারা নিয়ে নেবেন। আমানত মানে কি, আপনার ডিপোজিট। আপনি ব্যাংকে টাকা রাখলেন, আপনি ব্যাংকে টাকা রাখলেন, কত কোটি টাকা ধরেন, ধরেন 50 কোটি টাকা হচ্ছে আপনি ব্যাংকে রাখলেন। আপনার বাবার অনেক টাকা, আপনার হাজবেন্ডের অনেক টাকা, আপনার অনেক টাকা। এখন কোন কারণে ব্যাংক দেউলিয়া হইল, দেউলিয়া, ব্যাংক নাই, নিঃস্ব হয়ে গেছে, ব্যাংকের টাকা লুটুপুটু খাইয়া মানুষ নিয়ে ব্যাংকের টাকা ফেরত দেয় না, ব্যাংক শেষ। সে টাকা তুলতে গেছে, ব্যাংকে টাকা নাই, দেউলিয়া বলা হয় এটাকে। দেউলিয়া হইলে আপনি সর্বোচ্চ কত পাওয়া যাবেন, 2020 সালের নিয়ম অনুযায়ী আপনি 1 লক্ষ টাকা পাবেন, বাকি টাকা ফ্রুত, মানে হাওয়া। আচ্ছা, এখন 2025 সালের আইন হচ্ছে আপনার যদি যত টাকাই থাকুক, ব্যাংক যদি দেউলিয়া হয়, আপনি 2 লক্ষ টাকা পাবেন, বাকি টাকা হাওয়া। অর্থাৎ ব্যাংকে যদি আপনার 10,000 কোটি টাকাও থাকে, কোন কারণে যদি ব্যাংক হাওয়া হয়ে যায়, তাইলে আপনি এখনকার আইন অনুযায়ী সর্বোচ্চ 2 লাখ টাকা ফেরত পাবেন, বাকি টাকা নাই। ধরেন আপনি 5 লাখ টাকা রাখছেন, ব্যাংক দেউলিয়া হয়েছে, 3 লাখ মাইর 2 লাখ টাকা ব্যাংক পাবেন। এটা 2025 সালের আইন, আমানত সুরক্ষা আইন 2025। যারা না জানতেন আজকে যাই না যান। ঠিক আছে, আচ্ছা 2025। আচ্ছা, তো এই আমানত, অর্থাৎ মানুষের আমানত ব্যাংকে যাতে সুরক্ষিত থাকে, এই জন্য বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের যত আর্থিক প্রতিষ্ঠান আছে বা ব্যাংকিং প্রতিষ্ঠান বা যারা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে চলে, যে কোনো জায়গায় আপনি যদি টাকা রাখেন, সেখানে এখন 2 লাখ টাকা পাবেন আর কি। ঠিক আছে, 2 লাখের বেশি পাবেন না। আচ্ছা, এখন এই অধ্যাদেশটা পাস হয়েছে কত সালে, 2025 সালে, এই যে কয়দিন আগে হয়েছে, কয়দিন আগে এটা পাস হয়েছে। আচ্ছা, এখন এখানে কিছু বৈশিষ্ট্য আছে অধ্যাদেশ, এই অধ্যাদেশের কিছু বৈশিষ্ট্য, মানে কি কি বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, অধ্যাদেশের কিছু বৈশিষ্ট্য আছে। এই অধ্যাদেশের কি বৈশিষ্ট্য আছে, এখানে একটা কমিটি গঠন করা হয়েছে, 7 সদস্য, 7 জন বিশিষ্ট। হ্যাঁ, একটা বিষয়ে 7 সদস্য বিশিষ্ট কমিটি, 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি আছে। এই যে এই আমানত সুরক্ষা অধ্যাদেশ যে গঠন হয়েছে। হ্যাঁ,
আচ্ছা, এই এটার চেয়ারম্যান, মানে এই যে প্রকল্পটা বা এই যে ইয়াটা সুরক্ষা অধ্যাদেশ আইন, এটার চেয়ারম্যান, হ্যাঁ, এটার চেয়ারম্যান হবে গভর্নর। চেয়ারম্যান হবে কি? বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এটার চেয়ারম্যান হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সর্বোচ্চ জরিমানা, সর্বোচ্চ জরিমানা, সর্বোচ্চ জরিমানা 2 লক্ষ টাকা। 2 লাখ টাকার বেশি আপনি আর 1 টাকা পাবেন না। মাথা ঠান্ডা করে ব্যাংকে টাকা রাখবেন, হ্যাঁ। আপনি কিন্তু আর 1 টাকাও পাবেন না, ঠিক আছে। মাথা ঠান্ডা করে ভর্তি হবেন, সরি, ওই ব্যাংকে টাকা রাখবেন, হ্যাঁ। যে কোন এই জন্য হচ্ছে আপনাদের আমি একটা কথা বলি, আপনারা সব সময় ইয়া করবেন, গভর্নমেন্ট ব্যাংকের লেনদেন করবেন। আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি, এই ঝুঁকি মুক্তি থাকতে জন্য কি সরকারি ব্যাংক, সবসময় সরকারি ব্যাংকে লেনদেন করবেন, হ্যাঁ। প্রাইভেট ব্যাংকে এসির বাতাস খাইতে গিয়া সব খোয়েন না, ঠিক আছে। ইস, কি সুন্দর এসি, আবার গেলে সার কয়, কোটটাই পরা লোকজন, আবার হচ্ছে সুন্দর বসার জায়গা আছে, ওইসব বাদ দেন। আপনাকে টাকা নিরাপত্তা দরকার, সবসময় সরকারি ব্যাংকে লেনদেন করবেন। প্রাইভেট ব্যাংক ফুটুস হইতে পারে, সরকারি ব্যাংক ফুটুস হওয়ার সুযোগ নাই। বাংলাদেশ থাকলে সরকারি ব্যাংক থাকবে, আপনার টাকা থাকবে, সোজা কথা, ঠিক আছে। আচ্ছা, সবসময় সরকারি ব্যাংকে লেনদেন করবেন, ওকে। টিপস দিয়ে দিলাম। আরেকজন আবার কি বলছে, 1 লক্ষ টাকা থাকলো কি 2 লক্ষ টাকা পাবো না? না, সর্বোচ্চ 1 লাখ, হ্যাঁ। আপনার যদি 2 লাখের বেশি থাকে তাহলে আপনি 2 লাখ পাবেন, আর 2 লাখের নিচে থাকলে আরো কম পাইতে পারেন, বা 2 লাখ পাবেন আর কি, ঠিক আছে। বেশি দিবে না, কম দিবে, ঠিক আছে। আচ্ছা, ইসলামী ব্যাংক বা বেসরকারি ব্যাংকও কি 2 লাখ দিবে, নাকি শুধু সরকারি ব্যাংক? যে কোনো ব্যাংক, এটা সকল ব্যাংক, এটা হচ্ছে এই সর্বোচ্চ, এটা সকল ব্যাংক, এই 2 লক্ষ টাকা সকল ব্যাংক, সবার জন্য, সরকারি বেসরকারি সবার জন্য। কিন্তু প্রাইভেট ব্যাংক ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, সরকারি ব্যাংকে ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনারা দেখছেন না, কিছুদিন আগে সমস্যা হয়েছিল, ইসলামী ব্যাংকে চেক দিয়েছেন 2 লাখ টাকার, টাকা নেই, 5,000 টাকা না। আমি তো ওই যে ক্লিয়ারিং এর কাজ করি আমার হচ্ছে ইয়েতে, হ্যাঁ, আমার অফিসে। কি আল আরাফা ব্যাংক, টাকা দিয়ে যায়, চেক ফেরত আসে, টাকা নাই। তারপর আরো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হাবিজাবি, ওই যে 10টা ব্যাংক আছে, 10-12টা, ওই যে এসালম গ্রুপের, খুব বাজে অবস্থা, লোকজনের কান্নাকাটি অবস্থা, টাকা নেই। দেখছেন তো নাকি একটা সরকারি ব্যাংক দেখছেন যে সরকারি ব্যাংকে টাকা নেই? সরকারি ব্যাংকে টাকা সব ভরা, ঠিক আছে, সব ভরা। তো আপনি এই জন্য সরকারি ব্যাংকে লেনদেন করবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে টাকা জমা নাই, তাইলে টাকা জমা না থাকলে আপনারা কি দিব? আপনার তো টাকাই নেই, হ্যাঁ। মানে আপনার 2 লাখের নিচে থাকলে ওইটা পাবেন, আর 2 লাখের উপরে যত থাকে ওটি সব মায়ের, সোজা কথা, ঠিক আছে। আচ্ছা, এখন যা আছে বুঝে নেন, ঠিক আছে। আচ্ছা, এরকম আরো কিছু বৈশিষ্ট্য আছে। আচ্ছা, হ্যাঁ, এরকম আরো বেশ কিছু বৈশিষ্ট্য আছে। আমি এই ক্লাস শেষে এই যে নোট আছে এখানে অলরেডি গ্রুপে, আমি আবার আপলোড করে দিব আর কি, ঠিক আছে, আবার আপলোড করে দিব। তো এই আমানত সুরক্ষা আইনটা এই যে কয়দিন আগে পাস হয়েছে, এই মোটামুটি বৈশিষ্ট্য হচ্ছে এগুলা। আচ্ছা, আচ্ছা, এর আওতামুক্ত কিছু আছে। আচ্ছা, এখানে বলি এটা আওতামুক্ত, এই আওতামুক্ত, এর আওতামুক্ত হচ্ছে কিছু প্রতিষ্ঠান আছে আওতামুক্ত, এটা সেটা কোনগুলা?
সেটা হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান, যে কোনো বিদেশি প্রতিষ্ঠান, যে কোনো বিদেশি প্রতিষ্ঠান সরকার কেমনে হেরে ধরবে? তাহলে তো সরকার ধরতে পারবে না। 2 লাখ টাকা পাবেন না বিদেশি প্রতিষ্ঠানে টাকা রাখলে। দেশি প্রতিষ্ঠানে রাখলে 2 লাখ পাবেন, বিদেশ হইলে 2 টাকা পাবেন না। আর আরেকটা হচ্ছে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। আচ্ছা, বিদেশি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক, তারপর হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ও, এখানে হচ্ছে আমি একটা ভুল বলছি। এই বলছিলেন না যে এটা প্রাইম সরকারি ব্যাংকে না, সরকারি ব্যাংকে এই নিয়ম হবে না। আর এটা হচ্ছে আওতামুক্ত, এটা হচ্ছে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। এই যে এই আইনের আওতামুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান, মানে বিদেশি প্রতিষ্ঠানে টাকা রাখলে আপনি 1 টাকা পাবেন না যদি কোনো ঝামেলা হয়। আন্তর্জাতিক প্রতিষ্ঠানে আপনি টাকা রাখছেন, 1 টাকা পাবেন না। আর হচ্ছে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। এখন আপনার মনে রাখতে পারে, তাহলে সরকারিতে রাখতে বললেন, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান তো আওতামুক্ত। ভাই, সরকারি মালিকানাধীন আপনি যত প্রতিষ্ঠানে যত টাকা রাখবেন, এই দায়ভার সরকারের। সেখানে 2 লাখ আর 4 লাখ নাই। আপনি যদি সরকারি ব্যাংকে টাকা রাখেন, আপনাকে আমি বলি সরকারি ব্যাংকের প্রত্যেকটা টাকার ইন্স্যুরেন্স করা থাকে বাংলাদেশ ব্যাংকে। সো ওটা আপনার সিকিউরড, ঠিক আছে? সো ভয় পাওয়ার কিছু নাই। সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান কখনো দেউলিয়া হয় না, আর হইলেও আপনাদের 2 লাখ টাকা দিবে না। আপনার সব টাকার ইন্স্যুরেন্স করা থাকে। সো ওটাই নিরাপদ, ঠিক আছে? এটা আমি জিজ্ঞেস করছিলাম আমাদের আমার আমার মানে ফাউন্ডেশন ট্রেনিং এ একজন বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর আসছিলেন। পরে আমি জিজ্ঞেস করলাম যে স্যার, এই যে আমাদের এখানে যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে মানুষ টাকা পয়সা রাখে ব্যাংকে বা এরকম, তো তো এর 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 সিকিউরিটি কি? তো বললো যে সরকারি আপনি যত প্রতিষ্ঠানে টাকা রাখবেন, এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের এই টাকার ইন্স্যুরেন্স অটোমেটিক্যালি হয়ে থাকে আর কি। সো আপনি এদিক থেকে সিকিউরড, আপনার টাকার সমস্যা নাই, ঠিক আছে? আপনি পাবেন, নো টেনশন। হ্যাঁ, সো যেখানে যাই করেন না কেন, সরকারি প্রতিষ্ঠানে লেনদেন করবেন। হ্যাঁ, এসির বাতাস খাওয়া দরকার নাই প্রাইভেটে, আপনি সরকারিটাই করবেন। বিভিন্ন বই থেকে ফোকাস রাইটিং পড়ার পর, ছোট করে লেখার পরও 5-6 পেজ হয়। এই যে আমি স্যাম্পল দিয়ে দিব না, ওগুলো পড়বেন। আমি আপনাদের যেভাবে পড়াইতেছি এইভাবে লিখবেন, ঠিক আছে? ওভাবে লিখলে জায়গা হবে না। পৃষ্ঠা পাবেন সর্বোচ্চ 3 পৃষ্ঠা, তাহলে আপনি 6 পৃষ্ঠা কেমনে লিখবেন বলেন আমারে? আর অযথা অহেতুক ইনফরমেশন মুখস্থ করলে তো আপনার ব্রেন যাবে মানে পাগল হয়ে যায়। এত তথ্য আমি কেমনে মুখস্থ করব? ঠিক আছে? আরো কিছু আপনাদের বলি, কিছু তথ্য কিছু বানায়ও লেখা লাগবে সামনে, ঠিক আছে? এখন আপনি বানায় কেমনে লিখবেন বলেন? আপনার তো বানায় লেখার জন্য আগে কি বানায় লিখবেন সে সম্পর্কে আইডিয়া লাগবে আপনার, ঠিক আছে? ইনডাইরেক্টলি অ্যাড দিচ্ছেন নাকি গভর্নমেন্ট ব্যাংকে? আমার গভর্নমেন্ট ব্যাংকে আপনি টাকা রাখলে আমার কিছুই যাবে আসবে না। আপনি প্রাইভেট ব্যাংকে টাকা রাখলে আমার কিছুই যাবে আসবে না, ঠিক আছে? আমি কি ব্যাংকের মালিক নাকি? কিন্তু অনেকে জিজ্ঞেস করে যে টাকা পয়সা কই রাখবো, আমি বলি সরকারিতে রাখবেন, ঠিক আছে? সরকারের সিকিউরিটি আছে। বাংলাদেশ থাকলে সরকার থাকবে, সরকার থাকলে ব্যাংক থাকবে, সোজা বাংলা কথা, ঠিক আছে? আচ্ছা, ভোল্ট লিমিট কি? আচ্ছা, ভোল্ট লিমিট, আচ্ছা এটা ভোল্ট লিমিট। হ্যাঁ, ভোল্ট লিমিট, হোয়াট ইজ ভোল্ট লিমিট? আপনারা অনেক সময় ব্যাংকে গিয়ে বলেন যে কি ব্যাপার, ব্যাংকে আমি 50 লাখ টাকার চেক দিলাম, আমারে কেন টাকা দিতেছে না, বলতেছে যে পরে আসেন, আজকে টাকা নাই। ঠিক আছে, এর কারণ কি? আপনাদের প্রত্যেকটা শাখার, প্রত্যেকটা ধরুন আপনার গ্রামে একটা শাখা আছে, হ্যাঁ, আপনার ইউনিয়নে, হ্যাঁ,
আপনার ইউনিয়নে একটা ব্যাংকের শাখা আছে, এই প্রত্যেকটা ব্যাংকের শাখার একটা লিমিট থাকে। ধরেন ওই ব্যাংকের লিমিট হচ্ছে সাপোজ 20 লক্ষ টাকা, মানে ওই ব্যাংকের ভোল্টে আপনি নিরাপদে 20 লাখ টাকা মতো রাখতে পারবেন। এখন এই 20 লাখের জায়গায় যদি আপনি 30 লাখ টাকা রাখেন, তাহলে 30 মাইনাস 20, এই 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা রিস্ক ওই শাখার ম্যানেজার, ওই শাখার অফিসার, ওই শাখার লোকজনের। অর্থাৎ আপনি ধরেন কোন একটা ব্যাংকের শাখায় চাকরি করেন, সেই শাখার ভোল্টের কত টাকা আপনি রাখতে পারবেন, এটার একটা বাংলাদেশ ব্যাংক থেকে বা ওই ব্যাংক কর্তৃক একটা লিমিট দিয়ে দেয়। ধরেন আপনার ভোল্টের লিমিট হচ্ছে 20 লাখ। 20 লাখ পর্যন্ত যদি আপনি টাকা রাখেন, সেখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আপনার দায়ভার নাই। কিন্তু আপনি যদি সেই 20 লাখের বেশি আরো অতিরিক্ত টাকা রাখেন, তাহলে সেটার দায়ভার আপনারা বলবে তুমি মাতবাড়ি দেখাইয়া 20 লাখের বেশি রাখছো কেন, তোমার তো 20 লাখ রাখার অনুমতি দেয় নাই, তুমি বাকি টাকা অন্য বড় শাখায়, বা ওটাকে বলে ফিডিং ব্রাঞ্চ, সেখানে হচ্ছে আপনাকে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে আচ্ছা দেখেন তো এখন এই একজন বলছে দেখা যাইতেছে না, আমি তো সব দেখতেছি, এই যে আমার এখানে তো আমি সবই দেখতেছি, তাহলে আমার নেট তো কোনো প্রবলেম নাই। আচ্ছা আমি শেষ করি। তাহলে প্রত্যেকটা শাখায় এরকম একটা লিমিট থাকে, ঠিক আছে? এই লিমিটের বেশি টাকা রাখা ওই শাখার জন্য নিরাপদ না। এখন আপনি যদি গিয়া হঠাৎ এই 20 লাখ টাকার একটা শাখায় গিয়া 50 লাখ টাকার 50 লাখ টাকার চেক দেন, তাহলে কি এবারটা দিতে পারবে টাকা? এবারটা দিতে পারবে না ইনস্ট্যান্ট, কারণ তার লিমিট আছে 20 লাখ। সেই 50 লাখ টাকার চেক হঠাৎ করে আপনাকে দিতে পারবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার কি করতে হবে, এক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনাকে বলবে যে আপনি একদিন পরে আসেন বা 2 দিন পরে আসেন। 2 দিন পরে যদি আপনি 50 লাখ টাকার চেক নিয়ে যান, কোনো অসুবিধা নাই, কারণ এই শাখায় অন্য জায়গা থেকে টাকা আইনা আপনাকে দেয়া হবে। ঠিক আছে? এই জন্য আপনাকে দেখবেন ব্যাংকে লেখা থাকে যে 5 লাখ টাকার বেশি হলে, 5 লক্ষ টাকা যদি বেশি হয়, তাহলে আগে 1 দিন বা 2 দিন আগে জানাইতে হবে। 2 দিন আগে জানাইতে হবে। কেন জানাইতে হবে? ওই যে লিমিট দেওয়া আছে। একটা শাখায় সারা সপ্তাহে লেনদেন হয় ধরেন 1 কোটি টাকা, আপনি হেনে যে যদি 2 কোটি টাকা চেক দেন, দিতে পারবেন না, সে নিয়মে নাই। কিন্তু আপনি যদি আগে বলেন, ভাই আগামীকাল আমার 20 লাখ টাকা লাগবে, ভাই আগামীকাল আমার 50 লাখ টাকা লাগবে, দিতে পারবে, কারণ সে আরেক জায়গা থেকে আইনা রাখবে। সো এটা হচ্ছে ভোল্ট লিমিট। প্রত্যেকটা ব্যাংকের ভোল্টের একটা লিমিট থাকে। ঠিক আছে? বুঝতে পারছেন? ভোল্ট লিমিট জানি কে জিজ্ঞেস করলো, ভোল্ট লিমিট বুঝছেন? ওকে, এখন আমার হাত পা সব ঠান্ডা হয়ে যেতেছে, মানে শীত না ছাড়লে গরমে থাকতে পারি না, ছাড়লে আবার সব ঠান্ডা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস একটু আমি সংক্ষেপে বলে নেই। আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে দেই। হ্যাঁ,
সেটা হচ্ছে ট্রাম্পের পাল্টা শুল্ক। পাল্টা শুল্ক ও বাংলাদেশে তার প্রভাব। এটা কয়দিন আগে দেখছিলেন না? এখন আলোচনা এইটা হচ্ছে কি সারা পৃথিবীর যত লেনদেন আছে, বিভিন্ন দেশের বাণিজ্য আছে, হ্যাঁ, এই সবগুলাকে কি করছে উল্টাপাল্টা করে দিছে। হ্যাঁ, চায়নার সাথে তো সেই অবস্থা হয়েছিল, যাই হোক এখন মোটামুটি একটু ইয়া হয়েছে আর কি, নিরাপদ হয়েছে। তো কি করছিল ট্রাম্পের পাল্টা শুল্ক, রিসিপ্রোকাল, এটা ইংরেজি নাম হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ। রেসিপ্রোকাল ট্যারিফ। রেসিপ্রোকাল ট্যারিফ, হ্যাঁ, পাল্টা শুল্ক। ট্রাম্প কি করছে যে সে ট্রাম্পের ট্রাম্পের যে দাবি সেটা হচ্ছে যে আমেরিকা বিভিন্ন দেশ থেকে অনেক পণ্য কেনে, কিন্তু অন্যান্য দেশ আমেরিকার থেকে পণ্য কম কিনে। এই জন্য সে কি করছে গণহারে আগে যাদের সাথে যে লেভেলের ছিল ট্যারিফ ছিল সেগুলাকে সে সর্বনিম্ন 10%, কত সর্বনিম্ন, মিনিমাম 10% থেকে অধিক সবাইকে বৃদ্ধি করে দিচ্ছে। হ্যাঁ, যার ফলে হচ্ছে কি ওর একটা তত্ত্ব আছে ট্রাম্পের, এটা আপনারাও জানেন, সেটা হচ্ছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। অর্থাৎ তার কথা হচ্ছে সারা পৃথিবীর সব মানুষ মরে যাক, আমেরিকা যাতে 1 নম্বরে থাকে আর কি, ঠিক আছে? সো এই জন্যই ট্রাম্পরে এই পাগলারে বারবার আমেরিকানরা প্রেসিডেন্ট বানায়। এই একটাই নীতি যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, যে আমেরিকা 1 নম্বরে থাকবে, বাকি সব মরে যাক। আমরা বাঙালিরা মরে যাই, সুটকি হয়ে যাই, তার কোনো কিছু যায় আসে না। তো আমরা বা অন্যান্য দেশ কি করে, আমেরিকায় প্রচুর রপ্তানি করে, বাংলাদেশ থেকে প্রচুর রপ্তানি হয় আমেরিকায়। এখন আমেরিকা যদি সে ট্যারিফ চার্জ বাড়ায় দেয়, ধরেন এখন আমেরিকায় একটা পণ্য ঢুকতে সাপোজ 20 টাকা, মানে আমেরিকা ট্যাক্স কাটে, এখন সেটা 20 টাকা যদি 50 টাকা হঠাৎ হয়ে যায়, তাহলে আমেরিকার বাজারে সেই পণ্যটার অবশ্যই অনেক দাম বেড়ে যাবে। তো আমেরিকার বাজারে যদি সেই পণ্যটার দাম বাড়ে, তাহলে আমেরিকানরা সেই পণ্যটা কম কিনবে, বা বলবে না বাংলাদেশ থেকে পণ্য কিনতে তো অনেক খরচ হয়, তাহলে এক কাজ করি, আমরা ওই আফ্রিকার একটা দেশ থেকে পণ্য কিনি, শার্ট কিনবো। ট্রাম্প সাহেব বাংলাদেশি শার্ট পরেন, বাংলাদেশি টাই পরেন, প্রায় আপনারা জানেন। তো তখন কি আমাদের দেশ থেকে তারা অর্ডার গুলা ক্যান্সেল করে দিবে, আমাদের দেশ থেকে পণ্য না কিনা ওই আফ্রিকার এক অন্য দেশ থেকে সে শার্ট প্যান্ট কিনবে, যাতে খরচ কম পড়ে। এর ফলে কি বাংলাদেশের যে গার্মেন্ট সেক্টর আছে এগুলো ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, বাংলাদেশে এই নট অনলি শুধু মানে বাংলাদেশ, পৃথিবীর ম্যাক্সিমাম দেশের উপরে এই ট্রাম্প কি করছে, এই ট্যারিফটা দিছে। তো এই ট্যারিফ এখানে ইয়া আছে, নোট করা আছে, জাস্ট হচ্ছে আমি একটু মুখে বলে দিই। হ্যাঁ, এটা ঘোষণা করে কবে, এটা ঘোষণা করে হচ্ছে 2 এপ্রিল 2025। 2 এপ্রিল 2025, 2 এপ্রিল 2025 হচ্ছে ট্রাম্প হচ্ছে এই এটা ঘোষণা করে যে এই আর গড় শুল্ক বৃদ্ধি, হ্যাঁ, ন্যূনতম গড় শুল্ক বৃদ্ধি, হ্যাঁ, শুল্ক বৃদ্ধি কত পার্সেন্ট, মিনিমাম মানে ন্যূনতম, মিনিমাম হচ্ছে 10%, মিনিমাম 10%, 10% নিচে কাউকে অতিরিক্ত শুল্ক সে বসায় নাই। হ্যাঁ, অপরাধী দেশ দেখেন, অপরাধী দেশ কি বলেন তো, কেউ পারেন? অপরাধী দেশ আবার কি? অপরাধী দেশ বানাইছে সে 60টাকে, মানে এই 60টা দেশ খালি আমেরিকায় রপ্তানি করে, এই 60টা দেশ আমেরিকা খালি রপ্তানি করে, কিন্তু ওই আমেরিকা থেকে তেমন কোনো পণ্য নেয় না। এই জন্য সে এদেরকে ক্রিমিনাল হিসাবে মানে বর্ণনা করছে। এরকম দেশ আছে 60টা অপরাধী দেশ। এই অপরাধী দেশগুলা আমেরিকায় খালি পণ্য দেয়,
পাঠায়, কিন্তু আমেরিকা থেকে কিছু নেয় না, এই জন্য এটাকে সে অপরাধ হিসেবে কাউন্ট করছে আর কি। আচ্ছা, বাংলাদেশের প্রভাব, বাংলাদেশেরটা দেখি, অন্য দেশ বাদ। বাংলাদেশের প্রভাব, বাংলাদেশে কি কি করছে দেখেন। পূর্বে ছিল 15%, পূর্ব ট্যারিফ, পূর্বে ট্যারিফ ছিল মাত্র 15% ট্যারিফ ছিল। এখন নতুন অতিরিক্ত হচ্ছে 37%, নতুন অতিরিক্ত। তাহলে মোট কত? সর্বমোট 52%। তাহলে এখন খেয়াল করেন, খুব সহজ ভাষায় যদি আমি বলি, আগে 15 টাকা দিয়ে আমেরিকায় ঢুকতে পারতো, এখন আমেরিকায় ঢুকতে কত টাকা ট্যাক্স দিতে হবে? 37 টাকা। তাহলে টোটাল কত? 52% ট্যারিফ। এখন আপনি যদি 100 টাকার একটা পণ্য বিক্রি করতে যান, তাহলে সেটাকে আপনার 52 টাকা হচ্ছে ট্যারিফ দিতে হবে, ট্যারিফ দিতে হবে। তাহলে 152 টাকা হচ্ছে তার খরচই পড়ে যেতেছে, 152 টাকা তার খরচই পড়ে যাইতেছে। বোঝা গেছে? তার মানে কি, আমেরিকানরা কইব যে না, এই বাংলাদেশ থেকে আনতে 52 টাকা অতিরিক্ত দেওয়া লাগে, তাহলে আমি আফ্রিকার কোন দেশ থেকে আনবো, সেখানে কম টাকায়, যেমন আফ্রিকার কিছু দেশে ট্রাম্প কম টাকায় হচ্ছে ট্যারিফ করছে, ঘানা মানা ওদিকে, হ্যাঁ, তাহলে সেখানে ট্যারিফ কম, সো ওখান থেকে তারা করবে আর কি। হ্যাঁ, এখন আমাদের আমরা একটু দেখি যে আমাদের এত চিন্তার কারণ কি। আমাদের এই চিন্তার কারণ হচ্ছে বাংলাদেশ আমেরিকায় প্রচুর রপ্তানি করে, প্রচুর রপ্তানি করে। হ্যাঁ, দেখেন, আমরা যদি একটা হিসাব দেখি, 2023 আর 24 যে অর্থ বছর, 2023-24 অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানি, মানে টোটাল বিদেশে সে কি পরিমাণ টাকা পাঠাইছে, বিদেশে পাঠাইছে সে বাংলাদেশ 4,447 কোটি ডলার। হ্যাঁ, ডলার। 2023-24 সালে বাংলাদেশের মোট রপ্তানি 4,447 কোটি ডলার। এর মধ্যে ইউএসএ তে আলহামদুলিল্লাহ, এর মধ্যে ইউএসএ তে হচ্ছে 760 কোটি ডলার, যা হচ্ছে টোটাল রপ্তানির 17%। তাহলে দেখেন, বাংলাদেশের যে টোটাল রপ্তানি হয় তার 17% হয় একটা মাত্র দেশে। পৃথিবীতে বর্তমানে প্রায় 334টা না কয়টা দেশ আছে, তার মধ্যে 200। আচ্ছা, তার মধ্যে এক দেশেই সে কি করছে? 17% এক্সপোর্ট করছে। তার মানে এটা গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমেরিকায় বাংলাদেশ রপ্তানি করে এত, সো এই 17, এটার উপরে যদি সে এত পার্সেন্ট অবরোধ করে, মানে অতিরিক্ত ট্যাক্স দেয়, আরোপ করে, তাহলে এটা বাংলাদেশের জন্য অবশ্যই ক্ষতিকর। এখানে আরো কিছু দেশের আছে, ট্যারিফ আছে, যেমন আমি লিখলাম না। ভারতকে করছে 26%, তারপরে পাকিস্তানে 29%, ইন্দোনেশিয়ায় 32%। হ্যাঁ, এরকম আর কি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের এই ট্যারিফ আমাদের কি কি ক্ষতি করবে? এই ট্যারিফ হচ্ছে আমাদের যে আছে পোশাক খাত, আমেরিকায় হচ্ছে পোশাকটাই বেশি রপ্তানি হয়, তো পোশাক খাতে প্রচন্ড পরিমাণ একটা ধাক্কা খাবে। তো কিরকম ধাক্কা খাবে? বাংলাদেশ থেকে অর্ডার কমে যাবে, যে বাংলাদেশ থেকে আর পণ্য নেবে না। আরো কি হবে? কিছু কিছু কোম্পানি আছে বাংলাদেশকে বলবো যে আমাদেরকে ডিসকাউন্ট দাও, ডিসকাউন্ট ছাড়া হবে না, কারণ যেহেতু পণ্যের দাম বাড়ছে। আর ডিসকাউন্ট দিলে কি করবে? বাংলাদেশের প্রফিট কমে যাবে, প্রফিট কমে গেলে ইনকাম কমে যাবে। আবার কেউ আছে কি অর্ডার ক্যান্সেল করবে হুদাই, যে ধরেন যে 2,000 কোটি টাকার গার্মেন্টস পণ্যের অর্ডার দিছে, এখন বলবে যে ভাই এই পণ্য হচ্ছে আমি আপাতত নিব না। হ্যাঁ, সে অর্ডার ক্যান্সেল করে দিল, কিন্তু আপনি 2,000 কোটি টাকার পণ্য বানায় রাখছেন অলরেডি, তাহলে কি হবে? পুরা লস। ঠিক আছে, এই সমস্যাগুলো হইতে পারে, এখন হতে পারে আর কি। ঠিক আছে, সো এখানে আপনার হচ্ছে একটা দিয়ে দিবেন যে
সর্বশেষ কি 3 মাসের জন্য 3 মাস, হ্যাঁ, সর্বশেষ 3 মাসের জন্য স্থগিত করছে আর কি। এই যে এই সমস্যাটা যে ছিল সর্বশেষ, এই যে এই ট্যারিফ ট্রাম্প কি করছে 3 মাসের জন্য স্থগিত করছে। এইটা নোটে লেখা নাই, কিন্তু নোটে আমি অ্যাড করে দিব আর কি, সর্বশেষ, হ্যাঁ, সর্বশেষ এটা 3 মাসের জন্য স্থগিত করছে। এখন সামনে কি হবে জানা যায় না আর কি, ঠিক আছে। সো যাই হোক, এই মোটামুটি আজকে এই 3টা টপিকই আমরা একটু আলোচনা করলাম। বাজেটটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমানত সুরক্ষা অধ্যাদেশ, ওটা ছোট প্রশ্ন আকারে আসতে পারে। আর এখান থেকে হচ্ছে ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি আসবে আর কি, ঠিক আছে। তো নোটগুলো হচ্ছে আমি এর আগে ইয়াতে ছিল, আমি এখন আবার আপলোড করে দিতেছি আর কি, ঠিক আছে। এগুলো সংরক্ষণ করে নেবেন। আর এটাই যে বাইবেল তা না, আপনি চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারেন নোটের সাথে। বাস আমি জাস্ট আপনাদের স্যাম্পল হিসাবে দিলাম আর কি, যে এভাবে লিখবেন, ঠিক আছে। আর যেহেতু 20 তারিখ রিটেন পরীক্ষা, আমি আরো কয়েকটা টানা ক্লাস এগুলোর উপর নিব, এবং আরো মানে যতগুলো সম্ভব আমি চেষ্টা করবো আপনাদেরকে নোট করে দিতে এবং ক্লাসেও পড়াই দিতে আর কি। খালি নোট দিলে তো বুঝবেন না, যদি একটু ব্যাখ্যা করে দেয় আপনি নিজে এক পরীক্ষায় লিখতে পারবেন আর কি। নোট তো মানে মনে থাকবে না আপনার। তো ঠিক আছে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। অগ্রণী পিএলসিতে গ্রামের শাখায় গুলোয় 1 লাখ টাকা দিন বলতে হয়, তাও পাইলে বাট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা 3 মাস স্থগিত আছে, এটা 3 মাস স্থগিত আছে। আমি তো যে বললাম আপাতত 3 মাস স্থগিত আছে, এটা তো ক্যান্সেল হয় নাই, কারণ সে একটা আইনে অধ্যাদেশে সই করছে, এটা ক্যান্সেল হবে না, স্থগিত হয়েছে, ঠিক আছে। তো এটা শেষে লিখতে পারেন যে একটা আপাতত স্বস্তির বিষয় হচ্ছে এটা আপাতত স্থগিত, কিন্তু 3 মাস পরে আবার অ্যাক্টিভ, ঠিক আছে। সো এটাই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর আমি গ্রুপেই আগের নোটগুলো আবার আপলোড দিয়ে দিতেছি, শেয়ার করে দিতেছি। আর বাজেটটা তো মোটামুটি আমি যেভাবে লিখে দিছি অটোমেটিক্যালি নোট হয়ে যাওয়ার কথা আর কি। তো নেক্সট ক্লাস আবার দেখা হবে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো, হ্যাঁ। আসসালামু আলাইকুম।